আমি শীতলকে বিয়ে করতে চাই। কবে কখন জানি না, তবে সেই বউ হলে আমার বউ হবে। অকপটে বলা শুদ্ধর কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে। এ ছেলে কি বলে এসব? বলা নেই কওয়া নেই, ডিরেক্ট বিয়ে। তাছাড়া এরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, মারামারি করে, সুযোগ খুঁজে বেড়ায় কে কাকে বকা খাওয়াবে। কিছুদিন আগেও শুদ্ধ শীতলকে চেলা কাঠ দিয়ে মারল। মার খেয়ে শীতল শুদ্ধর সিগারেট খাওয়া ছবি সবাইকে দেখালো। মরা কান্না কেঁদে সীতারা শুদ্ধকে না বকা অবধি থামলই না। কথা খোঁজাখুঁজি করার ব্যাপারটা না হয় বাদই রইল। তাহলে কিভাবে কি? নাকি দুজনে মিলে প্রাঙ্ক করছে? আজকালকার ছেলেমেয়েরা যা বিচ্ছু হার্ট অ্যাটাক করার মতো কাজ বাজ করে বলে প্রাঙ্ক। এজন্য আকবারই কিছু না বলে সকলেই আগে ঘটনা বোঝার চেষ্টা করছেন। তবে শুদ্ধর কথা শুনে সিমিন খেকিয়ে উঠে বললেন, হয় না, এটা রক্তের অপমান। কেন হয় না? কারণ তোমরা ভাই বোন। এ কথা শুনে শুদ্ধ ফিচেল হেসে ভুল সংশোধন করে দিল। হুম, একটু ভুল হয়েছে ছোট আম্মু। হ্যাঁ, আমরা ভাই বোন, তবে চাচাতো ভাই বোন। আর চাচাতো ভাই বোনের বিয়ে সোহাগ ইসলামে জায়েজ আছে, যা ধর্মে জায়েজ, সেখানে পার্থক্যতার কারণ দেখছি না। ধর্ম নিয়ে যখন এতই জ্ঞান রাখো, তাহলে এই সম্পর্কে জড়ালে কেন? ধর্মে কি বলা নাই প্রেম ভালোবাসা হারাম? কাউকে মন থেকে ভালোবাসা হারাম না, বরং অবিবাহিত অবস্থায় দীর্ঘদিন সম্পর্ক চালিয়ে যাওয়া হারাম। মন থেকে কাউকে ভালোবেসে বিয়ে করতে চাওয়া হারাম না, বরং গোপনে প্রেমের নামে স্পর্শ করাটা হারাম। আমি সেসব কিছুই করিনি, বরং হারাম কিছু যেন না ঘটে, তা আজকে সরাসরি বিয়ের প্রস্তাব রাখছি। কেমন সাধু তা তো চোখেই দেখলাম, আমি না দেখলে। সিমিনের কথা আটকে গেল। উনি ফুঁসফুস করতে করতে অন্যদিকে তাকালেন। রাগে শরীর জ্বলে যাচ্ছে উনার। তবে ভাসুরের সামনে উনি থামলেও শুদ্ধ থামল না। সে অকপটে উত্তর দিল, কি দেখেছ? ও, জোরে ধরেছিলাম তোমার মেয়েকে, এটা বুকে জায়গা দিয়েছে। তবে আমার মনে কোনো নোংরা কিছু চিন্তা ছিল না, আর না হাতের স্পর্শে ছিল অবাধ্যতা। হয়তো ভাবছি তুমি দেখেছো বলে আমি সবাইকে জানালাম, তা কিন্তু নয়। বরং আজ ঈদের দিন আমার গোপন ভালোবাসা উন্মুক্ত করেছে ওর জন্য। কেন জানো? কারণ তোমার মেয়ে সালামি হিসেবে আমাকে চেয়েছে, আমার টাকা নয়। তার চাওয়াটুকু কি পূরণ করতে আজ আমি বিয়ের কথা জানাতাম। কারণ লুকোচুরি প্রেম করার মতো ধৈর্য আমার নেই। আর ধৈর্য নেই বলেই তোমার হাঁটা চলার শব্দ শুনেও আমি ওকে বুকে থেকে সরাইনি, ভদ্র সেজে দাঁড়িয়ে যায়নি তোমাকে দেখে। যদি সেরকম কিছু ইচ্ছে থাকতো তবে ধরতে পারতে না তুমি, যেমনটা এতদিন পারোনি। এ কথা বলে শুদ্ধ থেমে ফায়নের দিকে তাকালো। তবে তার এই তাকানোর মানে কেউই বুঝল না। আর বুঝল না বলেই এবার সিরাত মুখ খুললেন। মানলাম ধর্মের জায়েজ, তবু মানুষ কি বলবে? বাইরের মানুষের ধার কবে ধারলাম মনে পড়ছে না। আর তোমরা বলে দাওনি কেন চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। এ কথা শুনে পুনরায় সিমিন রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এত যুক্তিতর্ক শুনতে চাই না। আমি মানি না তোমাদের সম্পর্ক, ব্যাস। সেটা তোমার ব্যাপার, জানানো দরকার তাই জানালাম। মানলে ভালো, না তো আমাদের পথ আমরা বেছে নেব। পথ বেছে নেবে মানে হলো এটাই যে তুমি যা ভাবছো একদম তাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পক্ষের কথা শুনছিলেন শারাফাত চৌধুরী। ছেলের কথার ভঙ্গিমা বলে দিচ্ছে সে এই ব্যাপারে ভীষণ সিরিয়াস। তবে যাকে নিয়ে এত কথা হচ্ছে তার মতামত জানা দরকার। তাই তিনি হাত উঠিয়ে সবাইকে থামতে বললেন। তারপর শুদ্ধর পেছনে লুকিয়ে থাকা শীতলকে ডাকলেন, মা এদিকে এসো। ওনার ডাক শুনে শীতল ইঁদুরের মতো উকি দিয়ে বলল, যেতে গেলে আম্মু ঘপ করে ধরে খুব মারবে। তুমি বলো, আমি শুনছি। শুদ্ধকে কি কোনো কারণে তোমাকে ফোর্স করেছে? কোনো কিছু নিয়ে ভয় দেখিয়ে এসব বলাচ্ছে? নাকি দুজন প্ল্যান করে আমাদের সাথে প্র্যাঙ্ক করছো? শারাফাত চৌধুরীর কথা শুনে শুদ্ধর ভ্রু কুঁচকে তাকালো। ফোর্স? এখানে ফোর্সের কথা কোথা থেকে এলো? ফোর্স করলেই মানবে এত সরল নয় নিশ্চয়ই চৌধুরী কন্যা। যেখানে সে নিজের টুমু টুমু খেয়ে শরীরে জীবাণু ছড়িয়ে একা একাই তার নামে গায়ে কলঙ্ক টলঙ্ক মেখে একাকার করে ফেলেছে, সেখানে সে নাকি ফোর্স করবে? হাস্যকর। তবে শুদ্ধ আর কথা বাড়ালো না। শীতলের মুঠোই থেকে পাঞ্জাবি ছাড়িয়ে হাতটা টেনে সামনে দাঁড় করিয়ে দিল আর মুখে বলল, প্রাপ্তি আর মুক্তি তোর হাতে, যা করবে ভেবে করিস।
শীতল ভয়ে ভয়ে তাকালো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকা মায়ের দিকে, এরপর শারাফাত চৌধুরীর দিকে। তবে কানে একই সুর বাজতে থাকলো কিছুক্ষণ আগের বলা শুদ্ধর কথা। এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়ে যাস তাহলে আমায় চিরতরে হারাবি। ওয়াদা করে বলছে, সত্যি হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, এজন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসরে ঢুকবো আমি। এ কথা স্মরণ করতেই মনে হলো কেউ যেন তার কলিজায় ভয়াল থাবা বসালো, রক্তাক্ত করে দিল বক্ষপাশ। তার অক্ষিপট থেকে অশ্রু ছলকে গড়াতে লাগলো। শুদ্ধর দিকে একবার তাকাতে গিয়ে শায়নের দিকে নজর পড়ল। চাহনিতে যেন বলছে, ও ভাইয়া বাঁচাও। সায়ন বোনের চাহনি বুঝে 2 কদম এগিয়ে গেল। মাথায় হাত রেখে গুরুগম্ভীর সুরে জিজ্ঞাসা করল, শুদ্ধের নামে কবুল পড়বি? কাজে ডাকবো? শীতল মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে মৃদুভাবে মাথা নাড়ালো কেবল, অর্থাৎ রাজি। তা দেখে সায়ন বোনের মুখ উপরে তুলে সুস্পষ্টভাবে বলে বসল, ভালোবাসলে সর্বসম্মুখে ভালোবাসা প্রকাশ করার সৎ সাহস থাকতে হয়। যদি না থাকে সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। সেই আমি যেমন তোর বোনকে ভালোবাসি, পুরো পৃথিবীর সামনে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমি স্বর্ণকে ভালোবাসি। বিয়ে ওকেই করব। সে হবে চৌধুরীদের বড় পুত্রবধূ। আমার বিশ্বাস হাত বাড়ালে আমার স্বর্ণ এগিয়ে আসবে। প্রয়োজনে আমার বাড়ানো হাত ধরতে সে এই বাড়ি ছেড়ে দেবে। তাহলে তুই আমাদের বোন হয়ে ভালোবাসা প্রকাশে ভয় পাচ্ছিস কেন? একবার শুনিয়ে দে, তুই হলি সুয়াইব শুদ্ধের হবু বউ। সায়নের এই কথা শুনে সকলে যেন আরেকবার আকাশ থেকে পড়লেন। শুদ্ধর সঙ্গে শীতলের কথা মানলেও সায়ন স্বর্ণের কথা মানতে পারল না কেউ। থমথমে মুখে তাকিয়ে রইলেন সকলে। এটা সম্ভবই নয়, কারণ লোক সমাজে ওনাদের চলতে ফিরতে হয়। যখন বাইরের সবাই জানবে তখন কিছু বলার আগে ভাবে বাড়িতে নিশ্চয়ই অঘটন ঘটেছে। নতুবা এক ভাইয়ের ছেলেদের সঙ্গে আরেক ভাইয়ের 2 মেয়ের বিয়ে বা দেবে কেন? দিলে একজনের দিক, তাই বলে দুজনের। এমন না যে চৌধুরীরা খারাপ কিংবা ছেলেমেয়েরা খারাপ যার জন্য বিয়ে আসে না। বিয়ে তো অহরহ আসে। যদি আসে তাহলে বাড়িতে কেন আত্মীয়তা করতে হবে? মোদ্দা কথা, ছেলেমেয়েরা যদি এতই সাধু হয় তাহলে বাইরে আত্মীয়তা করতে সমস্যা কোথায়? নাকি মেয়ে দুটোর চরিত্রে দোষ আছে? যদিও তারাই নিষ্পাপ হয় তাহলে কি ছেলে দুটোর মাঝে খাপলা আছে? নতুবা সচরাচর এমন তো দেখা যায় না। এসব প্রশ্নকে সাইডে রেখে এটা যদি বলা হয় তারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, এটা কি গ্রহণযোগ্য? তাও কিন্তু নয়। বরং হাসাহাসির কারণ পেয়ে বলবে আজকাল চৌধুরী নিবাসে পরিকল্পনা করে ভালোবাসাবাসি চলে। এসব কথার কে জবাব দেবে? এইদিকে স্বর্ণ চুপ করে তাকিয়ে আছে সায়নের মুখপানে। দেখছে একজন অধৈর্য প্রেমিক পুরুষকে, দেখছে তার প্রতি অগাধ বিশ্বাস বুকে নিয়ে আধা পাগলকে, যাকে এতদিন বুঝিয়ে সুঝিয়ে রাখলেই আজ সে অঘটনটা ঘটিয়েই ফেলেছে। আচ্ছা, সে কি আন্দাজ করতে পেরেছে তার কথায় এখন সব সম্পর্কের বাঁধন নড়বড়ে যেতে পারে? শুদ্ধ শীতলের পূর্ণতার মাঝে অপূর্ণতার শক্ত দেওয়াল হয়ে ওঠার কারণও হতে পারে। এদিকে সায়নের কথা শেষ হতেই সিমিন 2 পা পিছিয়ে গেল। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন মেয়েদের দিকে। তারা জানে আজ তারা তাদের মাকে গুহারান হারিয়ে দিয়েছে। এটাকে শুধু হারিয়ে দেওয়াই বলে না, বলে একেবারে শির তারা ভেঙে দেওয়া। গোপনে থাকা আতঙ্ক অবশেষে সত্যি হয়ে গেল। ওনাকে পেছাতে দেখে স্বর্ণ এগোতেই উনি হাত উঠিয়ে বারণ করলেন। আর কিছু বলারও নেই, শোনারও নেই। মেয়েরাও এখন অনেক বড় হয়ে গেছে, নিজেদের পথ নিজেরাই বেছে নিতেও শিখেছে। এবার তাহলে ছুটি নেওয়ার পালা। যদিও ছুটি বলে না, এটাকে বলে চুপ করে পালিয়ে যাওয়া। উনি কিছুক্ষণ থাম মেরে লাল বর্ণ চোখে তাকালেন শাহাদাত চৌধুরীর দিকে। তারপর আঁচলে চোখ মুছে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, এতদিন তোমার সঙ্গে যেতে রাজি হইনি। এই সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি। আজ যেতে চাচ্ছি। সঙ্গে নেওয়া সম্ভব হলে নিও, নয়তো একেবারে 3 তালাক দিয়ে আমাকে মুক্ত করে দিও। যদি তাও না পারো তবে আমার দাফনের জন্য তৈরি থেকো। সিমিনের কথা শুনে শাহাদাত চৌধুরীর কথার খই হারিয়ে ফেললেন। শুধু অবাক চোখে তাকিয়ে রইলেন সহধর্মিনীর দিকে। এ যেন অচেনা কেউ। এতগুলো বছরে উনি জেনে এসেছে সিমিনের কাছে উনি পুরো পৃথিবী, আর মেয়েরা হলো পৃথিবীকে ঘিরে রাখা অনাবিল সুখ। আজকে পৃথিবী আর সুখ দুটোকে সিমিন অনায়াসে বিসর্জন দিয়ে দিচ্ছে। দাফন করা, তালাক দেওয়ার কথা বলতে একবারও বুক কাঁপল না? মনে পড়ল না সামনে দাঁড়ানো মানুষটা সহ্য করতে পারবে কিনা?
এদিকে শুদ্ধ, সায়ন আর দরজায় দাঁড়ানো রুবাব যেন বাখারা। তারা কল্পনাও করতে পারেনি তাদের নরম সরম ছোট আম্মু এ কথা বলতে পারে। কিন্তু এই ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে দেখে এবার সায়ন এগিয়ে এলো। সিনা উঁচু করে সরাসরি সিমিনকে বলল, এতটাই অযোগ্য আমরা? সিমিন জবাব দিল না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সায়নও তখন গো ধরে দাঁড়িয়ে পুনরায় জিজ্ঞেস করল, যতক্ষণ না আমাদের অপরাধ চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবে ততক্ষণ বাইরে ছাড়ার কথা মুখে এনো না। কেন মানবে না? কি অপরাধ আমাদের স্পষ্ট করে জানাও। সিমিন চলে যেতে নিলে এবার স্বয়ং সিতারা চৌধুরী সিমিনের মুখোমুখি দাঁড়ালেন। ছোট জায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, তোর স্বামীর সঙ্গে তুই যেতেই পারিস, কিন্তু আমার ছেলেদের অপরাধ জানিয়ে যা। কেন অদৃশ্য আঙ্গুল তুলছিস আমার ছেলেদের দিকে? ঠিক কোন কারণে মানতে পারবি না? আমার তো মানতে সমস্যা নেই, তাহলে তোর কিসের সমস্যা? আমার সমস্যা একটাই, আমি খারাপ মা, আমার শিক্ষা খারাপ। যদি শিক্ষা ভালো হতো তাহলে একসাথে দুজনই বিপথে যেত না। আমাকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করতে কাঁটার পথ খুলে দিত না। আমার ছেলেরা তোর পথের কাঁটা, বিপদ। কি বুঝাতে চাচ্ছিস তুই? এতদিন তো তোর আর আমার সন্তান বলে কিছুই ছিল না, তবে আজ কেন? নাকি এতদিন ছল করেছিস? যা ভাববে তাই। আজ থেকে ধরে নাও আমি মরে গেছি, তবে তোমাকে স্বার্থপর দুটোর দায়িত্ব দিয়ে গেলাম। যা ইচ্ছে করার করো। যে মেয়েরা মায়ের কথা ভাবে না, আমিও আর তাদের কথা ভাবব না। একথা বলে সিমিন যাকে সরিয়ে চলে যেতে নিলে শীতল মায়ের আঁচল টেনে ধরল। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, যেও না আম্মু, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে দুদিনের ভালোবাসা পায়ে পিষে চলে আমার সঙ্গে। একথা শুনে শীতল থমকে গেল। ঠোঁট ভেঙে কেঁদে ফোপাতে ফোপাতে বলল, মেনে নাও না আম্মু, আমরা চারজনকে অনেক। শীতল কথা শেষ করতে পারল না, তার আগেই সিমিন সজোরে 2 থাপ্পড় মেরে বসলেন শীতলের গালে। এবার শুদ্ধ যেন রাগের মাত্রা হারালো। সে চোখ বন্ধ করে তেড়ে যেতে নিলে আটকে ফেলল রুবা। তবুও থামল না, সে কঠিন সুরে বলল, যখন তখন গায়ে হাত তুলে কি বোঝাও? মেয়ে তোমার একারই আছে, আর কারণেই? আর কেউ মেয়েকে শাসন করে না? হয়তো কথা আসছে বা কেন? আমাদের মানতে সমস্যা থাকলে বলতে বাধা কিসের? ও, এখন কি আমি আমার মেয়েকেও শাসন করতে পারবো না? শাসন করতে গেলে তোদের পারমিশন নিতে হবে? শাসনেরও একটা লিমিট আছে। কথা হচ্ছে সবার সামনে ওর গায়ে হাত তুললে কেন? মেইন কালপিট হচ্ছে আমি। আমাকে মারতে ওকে কেন মারলে? কেন বারবার কারণে অকারণে ওর গায়ে হাত তোলো তুমি? কি সমস্যা তোমার? আর কতবার বারণ করবো তোমাকে যে ওর গায়ে হাত তুলবে না? আমি সহ্য করতে পারি না। আমি লিমিট বুঝি না, বোঝার যোগ্যতাও আমার নেই। আমি সরে যাচ্ছি, এবার থেকে যার যা ভালো লাগে করুক। শুদ্ধ রুবাবের থেকে নিজেকে ছাড়িয়ে সিমিনের মুখোমুখি দাঁড়ালো। বুক উঁচিয়ে শীতল চাহনিতে তাকিয়ে থমথমে সুরে বলল, তুমি মেইন টপিকে না আসে বারবার পিছলে যাচ্ছ। যা বলে সরাসরি বলো। আমি শুনতে চাই তোমার সমস্যার কথা। বলো, কোন দিক থেকে আমরা অযোগ্য? কি নেই আমাদের? আমরা বাউন্ডুলে, নেশাখোর, মেয়েবাজ, নাকি বেকার? কোনটা? নাকি আগে থেকে কাউকে জামাতে হিসেবে খুঁজে রেখেছ? বলো কোনটা? আচ্ছা, তার আমাদের থেকেও হাই লেভেলের নিশ্চয়তা নিচ্ছ? তোমার মেয়ে তাদের কাছে ভালো থাকবে? শুদ্ধর কথা যেন সিমিনের গায়ে জ্বালা বাড়িয়ে দিল। উনি দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টি ছুড়ে বললেন, সেই কৈফিয়ত আমি কাউকে দেব না। কেন দেবে না? না দিলে কিসের হতে বিরোধিতা? ওকে, মানলাম যে ও দিও না কৈফত, তাহলে মেয়ে দাও। দুদিকে যদি মুঠে এঁটে রাখো তাহলে তো হবে না। হয় বলো কেন মানবে না, আর নয়তো মেনে নাও। উপযুক্ত কারণ ছাড়া আমাদের দিকে আঙুল তুললে আমরা এবার কেন মানব? আমার সমস্যা তোমরা চৌধুরী বাড়ির ছেলে, আমার সমস্যা তোমরা সিতারা চৌধুরীর ছেলে। আর প্রধান সমস্যার কথা যদি বলি তাহলে বলবো যে যে বাড়ির বউ আমি, সে বাড়ির বউ হবে না আমার মেয়েরা। যদি হয় তো আমি থাকবো না সে বাড়িতে। কেন থাকবে না? তুমি করবে তোমার স্বামীর সংসার, তোমার মেয়েরা করবে ওদের স্বামীর সংসার। তাহলে সমস্যাটা কোথায়? কেন অযৌক্তিক কারণে এত কথা, এত তর্ক? সিমিন আর এই কথা বললেও না, পাশ কাটিয়ে রুমে চলে গেল। ওনার যাওয়া দেখে শাহাদাত চৌধুরীও গেলেন সহধর্মিনীকে বোঝাতে। আজকে সিমিন যেন বোঝার অবস্থায় নেই। উনি আধ ঘন্টার মধ্যে লাগেজ টানতে টানতে বেরিয়ে এলেন। শাহাদাত চৌধুরীও কথাও মানতে নারাজ। সীতারা সিরাতে পারলেন না ওনাকে বোঝাতে, ফলে ব্যর্থ হয়ে কাঁদতে লাগলেন।
শারাফা চৌধুরী শুধু নীরবে তাকিয়ে দেখতে লাগলেন সোনার সংসার ভেঙে যাওয়ার দৃশ্য। সিমিন কিসব ভেবে যেন পুনরায় ফিরে এসে ওনার সামনে দাঁড়ালেন। হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দেবেন ভাইয়া। কারো কোনো দোষ নেই, কারো প্রতি আমার কোনো অভিযোগও নেই। ফলের ঝুড়িতে যখন একটা আম পচে যায়, তখন বাকি আম ভালো রাখতে পচা আমটাকে সরিয়ে ফেলতে হয়। আমি সেই পচা আম, তাই নিজে থেকে সরে যাচ্ছি। সবাইকে নিয়ে ভালো থাকবেন, আসছি। এ কথা বলে উনি দাঁড়ালেন না, গটগট করে বেরিয়ে গেলেন। শীতল এক ছুটে মায়ের কাছে পা আঁকড়ে ধরে বসে পড়ল। সিমিন আজকে পাথর বনে গিয়ে শীতলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শাহাদাত চৌধুরীও বেরিয়ে এলেন। বেশ দেখে মনে হচ্ছে উনিও চলে যাচ্ছেন। ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না দেখে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বাবা মাকে যেতে দেখে স্বর্ণ এবার শীতলকে উঠিয়ে দরজার দিকে এগোতেই সায়ন পথ আটকে দাঁড়ালো। স্বর্ণের চোখে চোখ রেখে বলল, এক পাও কোথাও যাবে না। স্বর্ণ সায়নের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে বলল, যাব। বারণ করেছি আমি। শুনতে বাধ্য নই আমি। আমাদের বাবা মা যেখানে, আমরা সেখানে। ভালোবাসি মানে এই না যে বাবা মার সঙ্গেও ত্যাগ করব। যদি তাই করতে হয় তাহলে দরকার নেই ভালোবাসা। কথাখানা যেন সায়নের পুরো মস্তিষ্ক এলোমেলো করে দিল। তার স্বর্ণ তাকে ছেড়ে চলে যাবে? এ কথা মুখ ফুটে বলছেও? এত বড় স্পর্ধা তার? সায়ন রাগে দিক শূন্য হয়ে স্বর্ণের গলা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। তারপর চিৎকার করে বলল, এই বেঈমানের বাচ্চা, কি বললি? আবার বল বল বল। আমায় ডেকে কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি তুই? প্রচণ্ড ব্যথায় স্বর্ণের গালের হাড় যেন ভেঙে গেল। রুবাব সাফওয়ান চৌধুরী দ্রুত গিয়ে কোনো মতে তাকে সরালেন। ছাড়া পেতে স্বর্ণ আর কোনো দিকে না তাকিয়ে বোনের হাত ধরে বেরিয়ে যেতেই শীতল খপ করে শুদ্ধর পাঞ্জাবি আঁকড়ে ধরল। হাওয়া করে কাঁদতে লাগলো করুণ সুরে। শুদ্ধ লালবর্ণ চোখে শুধু তাকিয়ে দেখল শীতলের কান্নারত মুখ। স্বর্ণ বোনের হাত ছেড়ে টানতে সায়ন আবার তেড়ে যেতেই গেল স্বর্ণর দিকে। এবার শুদ্ধ সায়নকেই আটকে ধরে বলল, যেতে দাও। এ কথা শুনতে সায়ন অবাক চোখে তাকালো শুদ্ধর দিকে। আর শুদ্ধ ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে তাকিয়েই রইল স্বর্ণের শীতলকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্যের দিকে। বোনরা চলে যাচ্ছে দেখে সাম্য সৃজনও কাঁদতে কাঁদতে ছুটল ওদের পিছু পিছু। সিরাত, সাফওয়ান, রুবাব শখ দৌড়ে গেল তাদের ফেরাতে। শাহাদাত চৌধুরী কেবলই গাড়ি স্টার্ট করেছেন। হুইল ঘুরাতেই দেখে স্বর্ণ আর শীতলও কাঁদতে বেরিয়ে আসছে বাড়ি থেকে। হাত থেমে গেল ওনার, সেই সঙ্গে ওনার বুকটা যেন ভেঙে খান খান হয়ে গেল। হুইলে মাথা ঠেকিয়ে দু চোখ বন্ধ করতে চোখের তারায় ভাসতে লাগলো বড় ভাইয়ের মুখ, যার ছায়ায় এতদিন চৌধুরী নিবাসের প্রতিটা সদস্য ছিল সুরক্ষিত। বাবা মা মারা যাওয়ার পরে যে ভাইয়ের স্নেহে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিলেন, আজ সেই ভাইয়ের বুকে যন্ত্রণার ছুরি বসিয়ে চলে যাচ্ছেন স্বার্থপরের মতো। এদিকে সহধর্মিনীকেও ছাড়তে পারবেন না, কারণ পৃথিবীর বুকে উনি ছাড়া আর কেউ নেই সিমিনের। যারা আছে তারা সুসময়ের মাছি। এদিন বাড়িতে এমন ঘটনা ঘটেনি যার কারণে সাম্য সৃজন ভয় কুঁকড়ে গেছে। তবে যখন বুঝলো তাদের বোনরা ছেড়ে যাচ্ছে, তখন যেন তাদের হুঁশ ফিরল। হামাও করে কেঁদে সিমিনের আঁচল ধরে বলতে লাগলো, ওহ ছোট মা, যেও না। তুমি গেলে আমাদেরকে টিফিন বানিয়ে দেবে? আম্মুর মারের হাত থেকে কে বাঁচাবে? আমরা কার হাতের রান্না খাবো? এ কথা শুনে সিমিন গাড়ি থেকে নেমে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তাদের ছোট ছোট মুখ চুমুতে ভরিয়ে দিয়ে সিরাত বললেন, মেরো না, একটু বুঝিয়ে বলো। সিরাত একটা কথা বলল না, এক রাশ অভিমান নিয়ে তাকিয়ে রইলেন ছোট জায়ের দিকে। তবে না বলেও থাকতে পারলেন না, তাই বলেই ফেললেন, বড় ছেলে দুটোকে একেবারে ভেঙে চুরে ছোট ছেলে দুটোকে আর ভালোবাসা না দেখালেও চলবে ছোট। আজ প্রমাণ করে দিলি রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক আপন হয় না। এই যে আমরা তোর আপন হতে পারিনি। এ কথা শুনে সিমিন শুধু হাসল। তারপর রুবাবের মাথায় হাত বুলিয়ে মলিন হেসে গাড়ি তুলতে গেলে রুবাব ওনার হাতটা আঁকড়ে ধরল। তারপর হাতের উল্টো পিঠ কপালে ঠেকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, একটু ভালোবাসা পাই বলেই মাকে ছেড়ে তোমাদের এখানে পড়ে থাকি। দেশে আর থাকছি বা কদিন? আমরা তো তোমারই ছেলে, তাই না? আমাদের ভুলগুলো না হয় এবারের মতো মাফ করে দিয়ে কোলে টেনে নাও। খুব ভালো থাকিস আব্বা, আমার দোয়া সবসময় সঙ্গে থাকবে। এ কথা বলে সবার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলেন। স্বর্ণ শীতলও ততক্ষণে উঠে বসেছে।
শীতল এখনও দু হাতে মুখখানা ঠেকে হামাও করে কেঁদেই যাচ্ছে। তার বুক ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছে। শুদ্ধকে ছাড়া কিভাবে থাকবে সে? তার বিশুদ্ধ পুরুষটাকে না দেখে বাঁচবেই বা কিভাবে? আজকাল তাকে ছাড়া দমটা যেন আটকে আসে। এদিকে সব বাঁধন ছেড়ে যেতে যখন হবে, শাহাদাত চৌধুরী দেরি করলেন না। নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলেন। ধীরে ধীরে গাড়িটাও চলতে চলতে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেল। সেই সঙ্গে খান খান হয়ে গেল তিলে তিলে গড়া চৌধুরী নিবাসের সুখী মোড়া সুখ সাম্রাজ্য। ঈদ মানে আনন্দ, আর মুসলিম পরিবারে এই দিনটিকে নিয়ে থাকে কত জল্পনা কল্পনা। সালামি দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এসব নিয়ে থাকে নানান পরিকল্পনা। প্রতি বছর চৌধুরী নিবাসে ঈদের সকাল শুরু হয় চিৎকার চেঁচামেচি দিয়ে। এরপর সারাদিন চলে নানান খুনসুটি দুষ্টুমি। যতই কাজ থাকুক, শেষ বিকেলে ভাই বোনরা মিলে ঘুরতে যায়। যেতে যেতে মজা করে, স্মৃতি কুড়ায়। সেসব স্মৃতিচারণ করে কোনো এক উদাস প্রহরে ভেবেছিল রোজার শুরুটা দুর্ঘটনা দিয়ে হলেও ঈদটা বোধহয় ভালোই কাটবে। এজন্য প্রতিটা সদস্য নিজেরাও সচেতন থাকতো যেন কোনো বিপদ না হয়। কিন্তু কপালের ফের, ঈদের সকালে আচমকা ঝড়ে তছনছ হয়ে গেল সব। ভেঙে গেল টুকরো টুকরো রঙিন কিছু স্বপ্ন। নড়বড়ে হয়ে গেল সবার সঙ্গে সবার দৃঢ় বন্ধনের ভিত। কেউ জানেন না এই সমস্যার আদৌ সমাধান হবে কিনা, আদৌ ভাঙা সম্পর্ক কখনো জোড়া লাগবে কিনা। এদিকে শাহাদাত চৌধুরীর গাড়ি বেরিয়ে যেতেই শারাফাত চৌধুরী দরজা থেকে ফিরে এলেন। শেষ আশাটুকু নিয়ে তাকিয়েছিলেন ভাইয়ের ফিরে আসার। ভাঙা মন নিয়ে শত শতবার সৃষ্টিকর্তার কাছে চাইছিলেন অন্তিম মুহূর্তে যেন কোনো মিরাকেল ঘটে, তাদের যাওয়া যেন আটকে যায়। কতবার তাকালেন শুদ্ধ শায়নের দিকে, তারা যেন আটকায়। নিজেদের ভুল শুধরে নিয়ে পরিবার বাঁচায়, কিন্তু তারা যেন পাথর। দুজনের কেউ কথা বলল না। সায়ন এখনও স্থির হয়ে মেঝের দিকে তাকিয়ে থাকলেও শুদ্ধ গটগট করে নিজের রুমে চলে গেল। এক মুহূর্তেও দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না সে। অথচ যত্নে গড়া পরিবার ভাঙার কষ্ট উনি সইতে পারছেন না শুদ্ধর মতো বুকে পাথর তুলে দিয়ে রুমে চলে যেতে। দুই চোখের পানিতে রাস্তা দেখা মুশকিল। চোখ দুটো এত অবাধ্য কবে থেকে হলো? উনি এক কদমে এগোতে পারলেন না, থপ করে বসে পড়লেন। পাশের সোফার হাতলে এক হাত ঠেকিয়ে মুখ লুকালেন নিজের বাহুতে। এরপর শক্তপোক্ত মানুষটাও ভুলে গেল সময়, কাল, ক্ষণ। বুকের ভেতর আজ এতটাই পুড়ছে, সব কিছু ভুলে বাহুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠলেন শারাফাত চৌধুরী। আহা, কি বেদনাময় কান্নার সুর! কত যন্ত্রণা মিশে রয়েছে সেই কান্নায়। স্বামীকে জীবনে প্রথম এভাবে কাঁদতে দেখে সীতারা দেওয়ালে পিঠ ঠেকিয়ে নীরবে অশ্রু ঝরাতে লাগলেন। ওনার এই কান্নায় শব্দ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, আছে বিষাদ ভেজা কষ্ট, আর কিছু কষ্টে পোড়ানো নীরব আর্তনাদ। উনি বউ হয়ে আসার পর মানুষটা তার হাতে হাত রেখে বলেছিলেন, আমি তোমাকে একটা বাগান দিলাম, সেই বাগানে কিছু সুগন্ধি ফুলের চারা দিলাম। এবার যত্ন নিয়ে ফুল ফোটানোর দায়িত্ব তোমার। আজ থেকে বাগানের মালকিন শুধু তুমি। বাসরঘরে এই মানুষটাই চৌধুরী নিবাস নামে একটা বাড়ি দিয়েছিল জীবন্ত কিছু ফুল। বৃদ্ধ শাশুড়ি মারা যাওয়ার আগে ওয়াদা আদায় করে নিলেন যেন এই সংসার বুকে আগলে রাখেন। কিন্তু হলো না, পারলেন না তিনি। সিমিন কেন এ কাজ করলো তাও জানেন না তিনি। যাকে ছোট বোনের মতো দেখে এসেছে, সেই বোনরূপী যা ওনার দিকে আঙুল তুলে সংসার ভেঙে চলে গেল। অন্তত জানিয়ে গেলেও দোষটা শুধরানো যেত, কিন্তু জানিয়ে গেল না। ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো সঙ্গী পছন্দ করে নিয়েছে, এখানে ওনাদের তো হাত নেই। মোদ্দা কথা, ছেলেমেয়েরা যদি একে অপরের সাথে ভালো থাকে তাহলে আপত্তির কি আছে? সংসার করবে তারাই যদি ভালো থাকে, তাহলে এত কথা আসছে কেন? বাকি রইল সমাজের কথা। সমাজের লোকরা কোন ব্যাপারে কথা বলে না? কোনো ফর্সা মায়ের কালো বাচ্চা হলেও গসিপ করে, আবার কালো মায়ের বাচ্চা ফর্সা হলেও গসিপের শেষ থাকে না। আকার ইঙ্গিতে কিন্তু মেয়েটার দিকে অদৃশ্য কলঙ্ক সে ছুঁড়ে মারে। বাচ্চাটাকে নিয়েও হাজারটা কথা সৃষ্টি করে। যেখানে নিষ্পাপ নাদান বাচ্চাকেও ছাড় দেয় না, সেখানে তাদের নিয়ে পড়ে থাকলে হবে? বরং সমাজ করে নাচলেই বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এসব ভেবে উনি কাদর চোখে তাকালেন এখনো কান্নারত স্বামীর দিকে। বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে বারবার দোয়া করলেন যেন এই মানুষটাকে ধৈর্য দেন, এই বিপদ যেন দ্রুত কেটে যায়। ওদিকে শারাফাত চৌধুরী তখন অস্পষ্ট স্বরে বলেই চলেছেন, মা গো, আমি পারিনি তোমার যত্নে করা সংসার ধরে রাখতে। আমি ব্যর্থ মা গো। আমার কলিজার ভাই,
আমার বাচ্চাগুলো আজ আমাকে ছেড়ে দূরে চলে গেছে মাগো। আমার শীতল, আমার আম্মাজান। শীতলকে উনি বরাবরই খুব বেশি ভালোবাসে, সেটা বলার অপেক্ষা রাখে না। এর ঝাপসা কারণ হতে পারে শীতলের মুখটা ওনার মায়ের মুখের মতো। সাফওয়ান চৌধুরী চোখ মুছতে মুছতে বাইরে থেকে এসে ভাইকে ভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। খুব ছোটবেলায় ওনারা 3 ভাই মারামারি করলেও বুঝতে শেখার পর আর মারামারি করেননি। 3 ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে এত বড় সংসার সামলে রেখেছেন। আজকের মতো এই ঘটনা এর আগে হয়নি। ছোট ভাইটা যে বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছে কথা ভাবলেও ওনাদের দম আটকে আসছে। বাবা চাচার কান্নার শব্দেও সায়নের নড়চড় নেই। সে জোয়ান শক্ত করে এখনো স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। তার কাছে অবিশ্বাস্য লাগছে স্বর্ণ তাকে রেখে চলে গেছে, তাও ভালোবাসা প্রকাশের অভিযোগ ছুড়ে। এ কি মানা যায়? এই বেঈমানকে জান দিয়ে এতদিন ভালোবেসেছিল। সে তো ভাবতো শীতল মারের ভয়ে শুদ্ধকণ অস্বীকার করলেও আর তার স্বর্ণ উঁচু গলায় তাদের কথা সবাইকে জানাবে। কিন্তু ঘটল কি? শীতলটা ওর ভালোবাসার কথা জানিয়ে দিল ঠিকই, কিন্তু স্বর্ণ তাকে ছেড়ে চলে গেল। এই কাজটা করতে তার বুক কাঁপল না? আচ্ছা, স্বর্ণ কি সিমিনকে বোঝাতে পারতো না? নাকি স্বর্ণ তাকে ভালোই বাসেনি? বাসলে এভাবে ছেড়ে যেতে পারত? নাকি ছেড়ে যাওয়া যায়? সে কি জানে না বাড়িতে ফিরে না তার কাছে না গেলে একদণ্ড স্থির হতে পারে না? তার শরীরের ঘ্রাণ নেশাগ্রস্তের মতো না টানলে উন্মাদ হয়ে যায়। তাহলে কিভাবে গেল? শীতলটাও চলে গেল। একবারও ভাবলো না শুদ্ধর কথা, এই ভাইটার কথা? বেমানের সাথে সাথে শীতলটাও বেমানের খাতাতে নাম লেখালো। পারল লেখাতে? আপন ভাবনায় মশগুল থাকা সায়নের ভাবনার ছেদ ঘটল গালে তীব্র ব্যথা অনুভব করে। সে লালবর্ণ আগুন চোখে তাকিয়ে গালি দেওয়ার আগে শারাফাত চৌধুরীকে দেখে সামলে নিল। তখন শারাফাত চৌধুরী চিৎকার করে বললেন, তোর মতো জানোয়ার ছেলের দরকার নেই আমার। যদি চাস আমি এই বাড়িতে থাকি, তাহলে বাড়ির চৌকাঠে পা রাখবি না তুই। বেহায়ার মতো যদি ফিরেও আসিস, তাহলে আমার খাটিয়া কাঁধে তোলার জন্য প্রস্তুত থাকিস। বাবার কথা শুনে সায়ন ঠকিল। বাপটাও তার কষ্ট বুঝল না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা সোজাসাপটা বললেই হতো। এত কঠিন কথার দরকার ছিল? আরে, বুকে জায়গা দেওয়া আপনজন সবগুলো আছে যেন বুকটাই জখম করার জন্য উঠে পড়ে লেগেছে। সায়ন কথা বাড়ালো না। কিছু বলতে গিয়ে বুঝলো কণ্ঠস্বর বাক্য সাজাতে ব্যর্থ। তাই সম্মতিসূচক মাথা নাড়িয়ে পা বাড়াতেই সিতারা সিরাত তাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। শখও হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাঙা আয়নায় পাথরের টুকরোর আঘাতে সংসারটাও যেন আরেকবার দ্বিখণ্ডিত হলো। তখন সাফওয়ান এগিয়ে এসে চৌধুরী বলতে লাগলেন, যাস না বাপ, তোরা সবাই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? বাবার কথায় কষ্ট নিস না, আব্বা মন থেকে বলছে না ভাই। সায়ন মেজ চাচার দিকে তাকিয়ে কেবল হাসল, জোরপূর্বক হাসি যাকে বলে। তখন শারাফাত চৌধুরী পুনরায় বললেন, আমি রেগে বলছি না, ভেবেই বলছি। চলে যা আকো, আমার চোখের সামনে দেখতে চাই না ওকে। এ কথা বলে উনি চোখ মুছতে মুছতে 2 কদম এগোতে সায়ন ঠোক গিলে চেঁচিয়ে বলল, আমার সবটুকু আয়ু তোমার হয়ে হলো তুমি দীর্ঘজীবী হও, হাজার হাজার বছর ছায়া হয়ে থাকো এই বাড়ির প্রধান অভিভাবক হয়ে। আমি আর আসবো না তোমার বাড়িতে, পা মারাবো না বাড়ির দামি চৌকাঠে। শুধু রিকোয়েস্ট, মরা টরার কথা ভুলেও বলো না। খারাপ ছেলে হলেও তোমার মরার কথা সহ্য করতে পারি না। এই বুকটাতে কষ্টের জ্যাম বাঁধে কিনা। এ কথা বলে মাকে বুক থেকে সরিয়ে 2 মায়ের কপালের মাঝখানে চুমু এঁকে বাহুতে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। মা ভাই বোনদের কান্নার শব্দ কানে পৌঁছালেও পেছনে ফিরে তাকালো না। তাকিয়ে আর কি হবে, বাড়িতে থাকার মেয়াদ যে ফুরিয়ে গেছে। শুধু নিজের রুমে বিছানায় চোখের উপর হাত রেখে আড়াআড়িভাবে শুয়ে আছে। পরনে এখনও সকালের সাদা পাজামা পাঞ্জাবি। বুকটাতে লেগে আছে শীতলকে জড়িয়ে ধরার নরম অনুভূতি। এইমাত্র সিঁড়িতে দাঁড়িয়ে সায়নকে চলে যেতে দেখেও আটকালো না সে। কেন আটকাবে? কার বাড়িতে ঝামেলা হয় না, বসে সমাধান করা যায় না? বাড়ি ছেড়ে গেলে কি সমস্যার সমাধান হয়ে যায়? যাবে যখন যাক। তাছাড়া ভালোই হয়েছে গিয়ে, নয়তো স্বর্ণকে ছাড়া সায়ন বাড়িতে থাকতে পারত না। সে এক প্রকার পানি ছাড়া মাছের মতো ছটফটিয়ে মরত। ভাইকে খুব ভালো করেছেন সে। মোদ্দা কথা, যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে সব কটাকে সে বাড়ির অভাব বুঝিয়েই ছাড়বে, যাতে পরবর্তীতে সামান্য ব্যাপারে বাড়ি ছাড়ার কথা স্মরণেও না আনে। বিরক্ত হয়ে এসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখের পাতায় ভেসে উঠল শীতলের
কান্নারত নিষ্পাপ মুখ, করুণ সেই দৃষ্টি। বেয়াদবটা গেল তো গেল, কাঁদতে কাঁদতে বুকে জ্বালা ধরিয়ে গেল। এত কান্নার কি আছে? সে কি মরে গেছে? কোথায় ভরসা রাখবে তা না ভ্যাবে করতে করতে লাগলো। আর সিমিনকে আপাতত কিছু বলবে না সে। বাংলা সিনেমা দেখে দেখে নিজেকেও রিনা খানের চরিত্রে নিয়ে তাকে বোধহয় দিতে চাচ্ছে ঘাটতারা জামাইয়ের চরিত্র। যদিও তাতেও সমস্যা নেই, মানবো না, মেয়ে দেব না, এ বাড়িতে থাকবো না বললেই হবে। হ্যাঁ তুই সোজা। প্রথমে ব্যাঙাচি ভালোবাসা বুঝতো না, কত কি করে যাও একটু বুঝলো, এখন নাকি মেয়ের মায়ের সমস্যা। এত জ্বালা সহ্য হয়? সিমিনকে যে আটকাতে পারতো না তা কিন্তু নয়, বরং ইচ্ছে করে আটকায়নি। কারণ রাগের মাথায় বেশি কিছু বললে ঘটনা অন্যদিকে মোড় নিত। এসব ভাবনার মাঝে তার মস্তিষ্ক আচমকা আরেকটার কথা টোকা দিতেই সে ওহ শিট বলে উঠে বসল। তাড়াহুড়ো করে নামতে গেলে তার ফোনে রিংটোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে শুনল অপর পাশের মানুষটার কথা। অতঃপর তাচ্ছিলের হাসি হেসে ধপ করে বিছানায় বসে পড়ল। ভাই বোনকে কথা দিয়েছিল দ্রুতই BMW গাড়ি কিনে ঘুরতে নিয়ে যাবে। সেই হিসেবে ভেবেছিল নতুন গাড়ি নিয়ে আজ বিকেলে বের হবে। বের হওয়ার আগ মুহূর্তে গাড়ি দেখিয়ে সবাইকে খুব করে চমকে দেবে। কিন্তু গাড়ি তো ঠিকই পার্কিং লটে চলে এসেছে। কিন্তু তারা কই? শাহাদা চৌধুরীর চলন্ত গাড়িতে চলছে নিশ্চুপ নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। শীতলের কান্না থামলেও নীরবে অশ্রু ঝরা থামেনি। সে চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে বাইরে তাকিয়ে আছে। বোনকে কিছুক্ষণ লক্ষ্য করে স্বর্ণ শীতলের কাঁধে হাত রাখলে শীতল হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিল, আর একটু সরে গেল জানলার দিকে। বোনের এই কাণ্ডে কেবল হাসল স্বর্ণ। তারপর পুনরায় বোনকে নিজের দিকে টানতে টানতে বলল, আয় আমার কোলে মাথা রেখে ঘুমা, নয়তো শরীর খারাপ করবে। করুক, মরে যায় আমি, তোরা তো তাই চাস। কেউ কারোর জন্য মরে না। কথা না বাড়িয়ে এবার আয়। তোরা পাষাণ হয়ে গেছিস আপু, তোদের বিবেক মরে গেছে। আজকে তোদের জন্য বড় আব্বুর বুকে পাহারা দিয়ে আসতে হয়েছে। বড় আব্বুকে কতটা যন্ত্রণা দিয়ে এলি ভেবেছিস একবার? আমরা আশায় কতটা কষ্ট পেল মানুষটা, এতদিন আগলে রাখার এই প্রতিদান দিলি তোরা। শীতলের কথা শুনে ড্রাইভ করা শাহাদাতের বুকে বিঁধলেও এক বাক্য উচ্চারণ করল না। তবে সিমেন্ট সিটে হেলান দিয়ে বললেন, আসতে বলেছে কে? দরদ উদলে পড়লে চলে গেলেই হয়। মায়ের কথা শুনে শীতল মায়ের দিকে তাকাতে অঝরে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অতিরিক্ত কান্না করায় মাথা টনটন করছে, দু চোখ যেন মরিচ ডলে দেওয়ার মতো চলছে। এমনিতে পিরিয়ডের প্রথম দিন অবস্থা খুব খারাপ থাকে, তার উপরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে আজকে শারীরিক যত্নটা চেয়েও মানসিক যত্নটা অনেক বেশি, এতটাই বেশি অসহ্য ব্যথাও ফিকে লাগছে। তবে সে থামল না, এক পেট চেপে ধরে অঝরে কাঁদতে কাঁদতে মাকে বলল, এত পাষাণ হয়েও না আম্মু, বিবেককে নিচু স্তরে নামিও না। তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে বলছে কে? যা, চলে যা। সঙ্গী জুটিয়েছিস, মাকে না হলেও এখন চলবে। তুমি আসলে স্বার্থপর মহিলা, খুব 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 বেশি স্বার্থপর তুমি। কথা বলে শীতল দুই হাতে মুখ ঢেকে পুনরায় কাঁদতে লাগলো। মানতেই পারছে না এসব। যে বাড়ি ছেড়ে এক রাত বাইরে থাকার পারমিশন পায়নি সে বাড়িতেই নাকি ফিরবে না। প্রতি বছর ঈদে সকালে উঠে মেহেদিরাঙা হাত দেখায় শারাফাত চৌধুরীকে। শারাফাত চৌধুরী তার দুই হাত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মেহেদির রং পরীক্ষা করেন, তারপর পকেট থেকে টাকা বের করে শীতলের হাতে গুঁজে দেয়। কথা কেউ জানে না, এটা তাদের মধ্যে গোপন সিক্রেট। এরপর একটু পর সবার সাথে আরেকবার সালামি দেন। ডাবল সালামির এক ভাগ রেখে বাকিটার থেকে বাড়ির ছোট সদস্যদের সালামি দেয় যতই হোক বড় বংশে। আজ সকালে বড় আব্বু কাছে যেতে পারেনি বলে গালি আমার বউ লেখাটার জন্য। পরে যাবে ভেবেছিল, তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। এরপর ভেবেছিল ব্যথায় কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছিল। এরপর আর যাবার হলো না, বড় আব্বুকে ছেড়ে চলে আসতে হলো। বড় আম্মুর হাতে মজার মজার রান্নাও কপালে জুটল না। এসব ভাবতে ভাবতে তার কান্নার গতি বাড়ল। কাঁদতে কাঁদতে জানলায় মাথা রেখে ঘুমিয়ে গেল। বোনকে ঘুমোতে দেখে স্বর্ণ শীতলের মাথাটা তার কোলের উপর টেনে নিল। হাত বাড়িয়ে পানি নিয়ে রুমাল ভিজিয়ে মুখ মুছিয়ে দিল। ঘুমন্ত শীতল বিরক্ত হয়ে রুমাল সরিয়ে দিয়ে পুনরায় ঘুমে ডুবে গেল। বোন বিরক্ত হচ্ছে দেখে স্বর্ণ সিটে মাথা হেলিয়ে শীতলের চুলে হাত ডুবিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। জোর করে
আনায় খুব কেঁদেছে পাগড়িটা, এবার না হয় একটু ঘুমাক। বেলা গড়াতে গড়াতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলের পর এখন সন্ধ্যা, অথচ সকালের পর কেউ কিচ্ছুটি মুখে তোলেনি। যা ঘটে গেছে এতে খাবার কথা স্মরণে নেই কারো, থাকার কথাও না। চিন্তায় ডুবে থাকা শাহাদাত চৌধুরীর কথাটা স্মরণ হতেই দেখে নিলেন তিনজনকে। তারপর আরেকটু এগিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। মেয়েদেরকে বললেন চোখ মুখে পানি দিয়ে আসতে। বাবার ডাক শুনে শীতলের ঘুম ভাঙল। বোনের কোলে শুয়ে আছে দেখে মুখ গোমড়া করে উঠে বসল। সেই সঙ্গে অনুভব করলো তার ন্যাপকিন ড্যামেজ হয়ে গেছে, ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। পরনের জামাতে দাগ লেগে গেছে নাকি কে জানে। এ কথা ভেবে তার মুখটা চুপসে গেল। সাহায্যের জন্য করুণ চোখে তাকালো বোনের দিকে। স্বর্ণ প্রথমে না বুঝলেও পরে তার ইশারায় বুঝল। তবে বিচলিত না হয়ে শাহাদাত চৌধুরীকে বলল, বাবা তুমি খাবার পার্সেল করে আনো, গাড়িতে বসেই খাবো। আর আমাকে কিছু টাকা দাও, ফার্মেসি থেকে মাথা ব্যথার মেডিসিনটা কিনে আনি, প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। আমি না হয় এনে দিচ্ছি, ব্যথা কি খুব বেশি? সমস্যা নেই, পারবো আমি, তুমি যাও খাবার নিয়ে আসো। এ কথা শুনে শাহাদাত চৌধুরী গাড়ি থেকে নেমে দেখলেন রাস্তার ওপাশে ফার্মেসির দোকান। তাই স্বর্ণকে টাকা দিয়ে গেলেন খাবার আনতে। এই রেস্টুরেন্টে কয়েকবার এসেছিলেন, খাবারের মানও বেশ ভালো। তবে যা কিনবেন সে খাবার গলা দিয়ে নামবে তো। বাবাকে যেতে দেখে স্বর্ণ গাড়ি থেকে নেমে দ্রুত গেল প্রয়োজনীয় সেই জিনিসটি আনতে। তারপর মায়ের হ্যান্ডব্যাগ চেয়ে নিয়ে ব্যাগের ভেতর সেটা ঢুকিয়ে বোনকে নামতে বলে পেছনে দাঁড়িয়ে দেখল চিন্তার কোনো কারণ নেই, তাই হাত ধরে এগোলো ওয়াশরুমের দিকে। শাহাদাত চৌধুরী খাবার নিয়ে ঘুরতেই মেয়েদের সঙ্গে দেখা হলো। ওদের চোখে মুখে পানি দিয়ে আসতে বলে তিনি এগোলেন গাড়ির কাছে। স্বর্ণ শীতলকে ব্যাগটা ধরিয়ে দিয়ে যেতে ইশারা করে নিজে পাশের ওয়াশরুমে গিয়ে চোখ বন্ধ করে কয়েক পর এক পানির ঝাপটা দিতে থাকলো চোখে মুখে। তবে ভুল করে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো না। বেইমানের তকমা লাগা মুখ নিজেরও দেখতে ইচ্ছে করছে না। অবশ্য সত্য মানতেও সমস্যা নেই। তারপর সে বের হয়ে সামনেই দাঁড়িয়ে রইল। শীতল বের হলে তার হাতে অন্য একটা প্যাকেট দেখে সেটা নিতে গেলে শীতল পিছিয়ে গেল। মুখ গোমড়া, অন্যদিকে তাকিয়ে মিনমিন করে বলল, ডাস্টবিনে ফেলে আসছি, তুমি দাঁড়াও। আমাকে দে। না। ছোটবেলায় বহুবার তোর ন্যাপি চেঞ্জ করেছি, এখনো আমার কাছে ছোটই আছিস। স্বর্ণ কথা শুনল না। প্যাকেটটা হাতে নিয়ে শীতলকে ব্যাক সাইডে দাঁড়াতে বলে নিজে চলে গেল বাইরের দিকে। শীতল বোনের কথা শুনে ওদিকে তাকিয়ে দেখে ওদিকে নিরিবিলি কেউ যাচ্ছে না তেমন, তাই ধীর পায়ে এগিয়ে গেল। চারপাশটা দেখলো নজর বুলিয়ে। জায়গাটা ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য দারুণ স্পেস আছে। এদিক ওদিক তাকাতে তাকাতে আরেকটু সামনে এগোতেই একটা বড় দেওয়াল নজরে এলো। সেদিকে একবার তাকিয়ে দেখে, তারপর চোখ সরিয়ে পরক্ষণে পুনরায় দৃষ্টি ছুড়ে চমকে উঠল। বিষয় নিয়ে তাকিয়ে যখন বুঝলো সত্যিই, তখন দৌড়ে গেল প্রিয় মানুষটার কাছে। সমুদ্রের ঢেউ যেমন পাথরের বুকে আছড়ে পড়ে, ঠিক সেভাবেই সে আছড়ে পড়ল শুদ্ধর বুকে। শুদ্ধ এক পা পিছিয়ে শীতল সহ সামলে নিল নিজেকে। আরেকটু হলে দুজনে বাড়ি খেতে দেওয়ালে। অনাকাঙ্ক্ষিতভাবে প্রিয় মানুষটাকে পেয়ে শীতল শুদ্ধর বুকে মুখ লুকিয়ে বুকের শার্ট খামছে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। কান্নার চোটে যা বলল কিছু স্পষ্ট হলো না, তবে শুদ্ধকে আঁকড়ে ধরে চোখের পানি বুক ভেজাতে লাগলো। আর শুদ্ধ বুক তোলপাড় করা ঝড় নিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মুখে কথা নেই তার, তবে তার মন বলছে সময়টা যদি এখানে এভাবেই থমকে যেত, কিংবা এই অবস্থায় যদি মারা কেমন হতো? ভালো হতো, ভীষণ ভালো। বুকের মালকিনকে বুকে নিয়ে মরার মতো সুখী মানুষ পৃথিবীতে আছে নাকি? থাকলেও সংখ্যায় হাতে গোনা। ইস, এমন সুখী যদি সেও হতো, কি অদ্ভুত। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যে হাড়ে লাফাচ্ছে, আজকে ধরাটোরা খাইয়ে দেবে নাকি? যেটা সে চায় না, কখনোই চায় না। চোখ দুটো অযথা এত জ্বলছে, কী সব ছলনাময় কারবার চোখ তার, অথচ জ্বলছে অন্য কারো কথা ভেবে। মনে মনে এসব ভেবে সে থমকে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শীতল কাঁদতে কাঁদতে বলল, সব কিছু আবার আগের মতো করে দে না শুদ্ধ ভাই, প্লিজ। আমি আমাদের সুখী পরিবারটাকে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। শুদ্ধ নিশ্চুপ। তাকে চুপ দেখে শীতল মাথা তুলে তাকিয়ে দেখল শুদ্ধর চোখ জোড়া লাল হয়ে আছে। সে পায়ের আঙ্গুল ভর দিয়ে একটু উঁচু হয়ে দুই হাতে শুদ্ধর গাল ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? চোখ লাল কেন? কোথায় কষ্ট হচ্ছে দেখি? কথা বলছেন না কেন? কি করেছি আমি? সবার সামনে তো বলেছি আমি আপনার বউ হব,
আমি আপনাকে ভালোবাসি। আর কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? আজকে আমাদের কথা জানালাম, আজই কি বাড়ি ছাড়তে হলো? তবে কি আমরা এক হব না? এটুকু বলে শীতল শুদ্ধর বুকে কপাল ঠেকালো। তারপর অঝরে কাঁদতে কাঁদতে অসহায় কণ্ঠে বলল, আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো শুদ্ধ ভাই?